আজকের গল্পটা শুরু হয় 1934 সালে। তখন ম্যাডাম কিউরি বয়সে বৃদ্ধা। দেখা যায় তিনি প্যারিসের এক ল্যাবরেটরিতে কাজ করা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শুয়ে থাকতে থাকতে তার চোখের সামনে পুরো জীবনটা যেন একে একে ভেসে ওঠে। আর এখান থেকেই আমরাও তার জীবন সম্পর্কে জানতে পারি। সালটা 1893। ম্যাডাম মেরি তখন পোল্যান্ড ছেড়ে প্যারিসে চলে এসেছেন, কারণ তখন পোল্যান্ড ছিল রাশিয়ার অধীনে আর সেখানকার মেয়েদের পড়াশোনার অনুমতি ছিল না। তাই তিনি পড়াশোনা আর গবেষণার জন্য ফ্রান্সের প্যারিসে পাড়ি জমান। ঠিক সেই সময় বিজ্ঞানী হেনরি ব্যাকেরেল এক নতুন আবিষ্কার করেন। তিনি দেখতে পান ইউরেনিয়াম সল্ট বিশেষ কিছু অবস্থায় এক বিশেষ ধরনের এনার্জি ছড়ায়। তার এই রিসার্চ পেপার খুব জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেই রিসার্চ সেখানেই থেমে যায়, কারণ রিসার্চ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা পয়সা বা মেশিন তার হাতে ছিল না। কিন্তু তখন এই গবেষণায় মেরি কিউরির আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্যারিস ইউনিভার্সিটি থেকে রিসার্চের জন্য তাকে ফান্ড দেওয়া শুরু করে আর তিনি ইউরেনিয়ামে থাকা সেই অদ্ভুত উপাদানটি খুঁজে বের করার কাজে লেগে পড়েন। তার আগ্রহ ছিল এটা জানার যে ইউরেনিয়ামের মধ্যে এমন কি পদার্থ আছে যা থেকে ওই আলাদা ধরনের বিকিরণ বের হচ্ছে। ইউনিভার্সিটিতে তখন আরো 12 জন বিজ্ঞানী কাজ করছিলেন আর তাদের মধ্যে মেরি ছিলেন একমাত্র মেয়ে। তার রিসার্চের জন্য ল্যাবে জায়গা না থাকায় অনেক সময় তাকে রোদের তাপে বাইরে বসে কাজ করতে হতো। তখন অন্য বিজ্ঞানীরা ভাবত সে একদিন তাদের জায়গা দখল করে নেবে, তাই তারা ডিনের কাছে অভিযোগ করে আর শেষমেশ মেরিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ইউনিভার্সিটি থেকেও তাকে বের করে দেওয়া হয়। এতে ফান্ডিংও বন্ধ হয়ে যায়। এরপর তিনি নিজের বাসায় বসে রিসার্চ চালাতে থাকেন, কিন্তু ঘরে প্রয়োজনীয় বড় মেশিন না থাকায় রিসার্চ তেমন ভাবে এগোয় না। এতে তিনি খুবই হতাশ হয়ে পড়েন। ঠিক এই সময় তার পরিচয় হয় পিয়েরে কিউরির সঙ্গে। পিয়েরে সেই একই ইউনিভার্সিটির বিজ্ঞানী ছিলেন আর যেহেতু মেরি ছিলেন একমাত্র মেয়ে গবেষক, তাই তিনি মেরিকে ভালোভাবেই চিনতেন। পিয়েরে কিউরি মেরিকে সাহায্য করতে চান। প্রথমে মেরি একটু ইতস্তত করলেও পরে তিনি রাজি হয়ে যান। পিয়েরে তাকে তার রিসার্চ ল্যাব দেখান, যেখানে আরো কিছু বিজ্ঞানী কাজ করতেন। তারপর তারা নিজেদের যন্ত্রপাতি নিয়ে আসেন আর একসাথে রিসার্চের কাজ শুরু করেন। একদিন মেরি কিউরি ইউরেনিয়ামের ওপর কাজ করছিলেন। ইউরেনিয়ামের একেবারে পরিশোধিত রূপ, যেটা প্রসেসিং করা হয়নি, সেটাই তখন তার রিসার্চের স্যাম্পল ছিল। সেই অপরিশোধিত ইউরেনিয়াম পৃথিবীর মাটির নিচে পাওয়া যায়। সেই ইউরেনিয়াম থেকে পরিশোধিত রূপ বের করার সম্পূর্ণ কাজটাই মেরি নিজেই করতেন। তারপর সেই পরিশোধিত ইউরেনিয়ামের ওপর রিসার্চ করতেন। এই গবেষণার সময় তিনি বুঝতে পারেন ইউরেনিয়ামের সেই পরিশোধিত রূপে অনেক বেশি মাত্রায় রেডিয়েশন রয়েছে আর বাইরে বাজারে যেসব ইউরেনিয়াম পাওয়া যায় সেগুলোর বিকিরণের মাত্রা খুবই কম। মানে ইউরেনিয়ামের প্রকৃতির রূপে কিছু এমন উপাদান থাকতে পারে যা রেডিয়েশনকে আরো শক্তিশালী করে তোলে। মেরি আর পিয়েরে তখন খুব আনন্দে ছিলেন, কারণ তারা বুঝে গিয়েছিলেন যে তারা হয়তো নতুন কোনো উপাদান আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু সমস্যা ছিল তাদের হাতে পর্যাপ্ত মেশিন ছিল না, যার মাধ্যমে তারা এটা প্রমাণ করতে পারেন। তখন পিয়েরে তাকে এক হাসপাতালে নিয়ে যান, যেখানে ওই ধরনের মেশিন ছিল। কিন্তু ম্যাডাম কিউরি হাসপাতালে ঢুকতে অস্থির হয়ে ভয় পেয়ে যান আর সোজা দৌড়ে বাড়ি ফিরে আসেন। সেই মুহূর্তেই জানা যায় ম্যাডাম কিউরির মা ক্যান্সারে মারা গিয়েছিলেন আর সেই ভয়ে তিনি হাসপাতালে ঢুকতে পারতেন না। কয়েকদিন পর পিয়েরে তার নিজের তৈরি একটি মেশিন নিয়ে আসেন, যার নাম ছিল কোয়াড্রান্ট ইলেকট্রোমিটার। এই মেশিন খুব সূক্ষ্ম মাত্রায় পরিমাপ করতে পারত আর এই মেশিন দিয়েই তারা দুজনে একসাথে গবেষণা শুরু করেন। তারপর একদিন মেরি কিউরি আর পিয়েরে তাদের কাছের এক বন্ধু পলের বাড়িতে ডিনারে যান। পলের স্ত্রী ম্যারিকে জিজ্ঞেস করেন, তুমি কিসের উপর গবেষণা করছো? তখন ম্যারি বলেন, আমরা সম্ভবত একটি নতুন উপাদান আবিষ্কার করতে চলেছি। তারপর তিনি পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করেন। তারা এক ধরনের বিশেষ ইউরেনিয়ামের খনিজ নিয়ে কাজ করেন, যেটার নাম পিচ ব্লেন্ড, আর এটা শুধুমাত্র বোহেমিয়ার খনিতে পাওয়া যায়। তারা সেই খনিজ সংগ্রহ করে প্রথমে তা গুঁড়া করেন, তারপর সেটা ফুটিয়ে বিভিন্ন মেডিসিন দিয়ে ইউরেনিয়ামের পরিশোধিত রূপ আলাদা করেন। এত সব প্রক্রিয়ার পর তারা খুব কম পরিমাণে একটি ছোট্ট বোতলে বিশুদ্ধ ইউরেনিয়াম পান আর সেটার উপরই তারা নতুন এক উপাদান খোঁজার কাজ করেন, যেটা ইউরেনিয়ামের বিকিরণকে প্রভাবিত করছে।
পল আর তার স্ত্রী এটা শুনে খুবই অবাক হন। ডিনার শেষে তারা বের হয়ে আসার পর সেই রাতেই পিয়েরে ম্যারিকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ম্যারি তাকে বলেন, আমি আমার গোটা জীবন বিজ্ঞানকে উৎসর্গ করেছি। আমি কখনো একজন আদর্শ গৃহিণী হয়ে থাকতে পারবো না। আমি আমার গবেষণা চালিয়ে যেতে চাই। তখন পিয়েরে তাকে বোঝান, বিয়ের পর আমি কখনো তোমাকে বলবো না যে তুমি বাড়িতে বসে থাকো। তুমি তোমার কাজ চালিয়ে যেতে পারো, এজন্য আমার অনুমতির কোনো দরকার নেই। আর তার ঠিক 1 বছর পর 1894 সালে তাদের বিয়ে হয়। এদিকে তাদের গবেষণার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, তাই তারা স্টুডেন্ট পড়িয়ে আয় করতেন। আর সেই টাকা দিয়ে তারা এক নতুন ল্যাব তৈরি করেন। আর তখন তাদের একটা মেয়ে হয়, যার নাম রাখা হয় আইরিন। এরপর তাদের পুরো টিম 4 বছর ধরে নিরলসভাবে কাজ করে যায়। তারা প্রায় 400 টনের মতো ইউরেনিয়াম ল্যাবে নিয়ে আসেন। সেগুলো পিষে ফুটিয়ে পরিশোধন করে গবেষণা চালিয়ে যেতে থাকেন। এই দীর্ঘ চেষ্টার পর 1898 সালের এক রাতে তারা আবিষ্কার করেন এই বিশুদ্ধ ইউরেনিয়ামে এক নয়, বরং 2টি নতুন উপাদান রয়েছে, যেগুলো ইউরেনিয়ামের বিকিরণ ঘটাচ্ছে। এই 2টি উপাদানের নাম রেডিয়াম এবং পোলোনিয়াম। ম্যাডাম কিউরি তার নিজের দেশ পোল্যান্ডের নাম অনুসারে পোলোনিয়ামের নামকরণ করেন। এরপর তারা রেডিয়াম আর পোলোনিয়ামের ওপর আরো গভীরভাবে গবেষণা করতে থাকেন। এত বিশাল পরিমাণ ইউরেনিয়াম থেকে তারা পান মাত্র 1 গ্রাম নতুন এই উপাদান। কিন্তু এই সামান্য উপাদানেই ছিল প্রচুর মাত্রার রেডিয়েশন। গবেষণার মাধ্যমে তারা আবিষ্কার করেন এই উপাদানগুলোর মধ্যে এমন কিছু পারমাণবিক কণিকা বা অ্যাটম আছে যেগুলো কখনোই স্থির থাকে না। আর ঠিক এই অস্থিতিশীলতার কারণেই তারা বিকিরণ ছাড়ে। আর এই বিকিরণের প্রক্রিয়াকেই বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। তাদের এই আবিষ্কার পৃথিবীর বিজ্ঞানীদের কাছে এক নতুন যুগান্তকারী থিওরি হয়ে দাঁড়ায়। কারণ এতদিন সবাই ভাবতেন পরমাণু সবসময় স্থিতিশীল থাকে, কিন্তু মেরি কিউরি প্রমাণ করে দেন সব পরমাণু একরকম নয়। ইউরেনিয়াম বা পোলোনিয়ামের মতো কিছু উপাদান সবসময় শক্তি ছড়াতে থাকে। তারপর এই আবিষ্কার নিয়ে তারা নানা বৈজ্ঞানিক রিসার্চ পেপার বের করতে থাকেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই আবিষ্কারের জন্য তারা কোনো পেমেন্ট নেননি। কারণ মেরি আর পিয়েরে দুজনেই চাইতেন তাদের এই জ্ঞান অন্য বিজ্ঞানীরাও ব্যবহার করে নতুন নতুন আবিষ্কার করুক। ধীরে ধীরে তাদের এই আবিষ্কারের কারণে রেডিয়াম সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে ওঠে। তখন পিয়েরে কিউরিকে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে চাকরি দেওয়া হয়। তবে তখন অনেক বিজ্ঞানী এই রেডিয়াম ব্যবহার করে আত্মা বা পরকাল নিয়ে গবেষণা করতে থাকেন, যা মেরি একেবারেই পছন্দ করতেন না। তারপর তাদের দ্বিতীয় মেয়ের জন্ম হয়। আর 1903 সালে রেডিও অ্যাক্টিভিটির এই যুগান্তকারী আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু প্রথমে এই পুরস্কারে শুধু পিয়েরে কিউরি ও হেনরি ব্যাকরেলের নাম ছিল। মেরির নাম ছিলই না, কারণ তখনকার সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হতো না। এই ঘটনায় মেরি অনেক কষ্ট পান। তখন পিয়েরে সিদ্ধান্ত নেন তিনি একা সুইডেনে যাবেন না, নোবেল পুরস্কার নেবেনও না। পরে যদিও তিনি পুরস্কার গ্রহণ করেন, সেখানে বিশ্ববাসীর সামনে তিনি বলেন, আমার স্ত্রী ম্যাডাম কিউরি এই গবেষণার মূল প্রেরণা। তিনি আরো বলেন, রেডিও অ্যাক্টিভিটি মানব কল্যাণে ব্যবহার করা হলে বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু যদি এটি অপরাধ বা যুদ্ধে ব্যবহার করা হয় তবে ভয়ঙ্কর ধস নেমে আসবে। পিয়েরের এই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয় বহু বছর পর। 1945 সালে যখন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। যদিও পরে নোবেল কমিটি মেরির নাম আনুষ্ঠানিকভাবে সেখানে যুক্ত করে, ততদিনে মেরির মনের মধ্যে এই অন্যায়ের জন্য একটা ক্ষোভ ছিল। এদিকে পিয়েরে কিউরি ক্রমাগত রেডিয়েশন পদার্থের সংস্পর্শে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড কাশি, দুর্বলতা তাকে গ্রাস করে ফেলে। হঠাৎ একদিন রাস্তায় দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু হয়। পিয়েরে মৃত্যুর পর মেরি একেবারে ভেঙে পড়েন, কারণ একদিকে প্রিয় স্বামীর শোক, অন্যদিকে তার গবেষণাকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক। তখন অনেকে বলতে থাকে এই গবেষণা মানবজাতির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। তবুও মেরি থেমে যাননি। তিনি পিয়েরের জায়গায় একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ফ্রান্সের প্রথম নারী অধ্যাপক হিসেবে তিনি ইতিহাস গড়েন। এই সময় তিনি এবং তার অ্যাসিস্ট্যান্ট পল তাদের গবেষণায় আরও অগ্রসর হতে থাকেন। রেডিয়াম ও পোলোনিয়ামের বিশুদ্ধ রূপ বের করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি প্রকাশ করতে থাকেন। তবে পলের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, যা পলের স্ত্রী জানতে পারলে এক বিরাট কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে। এরপর সমাজের একাংশ ম্যাডাম কিউরিকে আক্রমণ করতে থাকে।
তাদের বাড়ির সামনে এতে বিক্ষোভ শুরু হয়। লোকেরা বলেন, তুমি পোল্যান্ডে ফিরে যাও, তোমার এখানে প্রয়োজন নেই। এরপর আসে 1911 সাল। বিজ্ঞানী হিসেবে তার বড় স্বীকৃতি আসে, দ্বিতীয় নোবেল পুরস্কার। এবার সেটা ছিল কেমিস্ট্রিতে, কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি ইউরেনিয়াম থেকে রেডিয়াম ও পোলোনিয়ামের বিশুদ্ধ রূপ বের করেছিলেন। তবে এবার নোবেল একাডেমির ইনভাইটেশন কার্ডে লেখা ছিল, আপনি চাইলে নোবেল পুরস্কার গ্রহণ করতে সুইডেনে আসতে পারেন, তবে আপনার ব্যক্তিগত জীবন ঘিরে বহু বিতর্ক রয়েছে, তাই না এলেও চলবে, আমরা পুরস্কার আপনার বাড়িতেই পাঠিয়ে দেব। এই চিঠির জবাবে ম্যাডাম কিউরি স্পষ্ট ভাষায় লেখেন, আমার ব্যক্তিগত জীবন আমার নিজস্ব বিষয়, আমি পুরস্কার পাচ্ছি আমার কাজের জন্য এবং আমি এই সম্মান গ্রহণ করতে উপস্থিত থাকতে চাই। আর সেভাবেই তিনি তার বড় মেয়ে আইরিনকে সঙ্গে নিয়ে সুইডেন যান। যখন তিনি মঞ্চে ওঠেন তখন সুইডেনের রাজ পরিবারের সকল নারী তার জন্য উঠে দাঁড়িয়ে সম্মানের সাথে হাততালি দেন। সেই দৃশ্য দেখে মেরির চোখে পানি চলে আসে। তিনি পিয়েরে কিউরিকে স্মরণ করে, আবেগে ভরা কণ্ঠে তার দ্বিতীয় নোবেল পুরস্কার গ্রহণ করেন। এরপর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ দেখানো হয়। সেই সময় ম্যাডাম কুরির মেয়ে আইরিন তার মাকে অনুরোধ করে বলে, মা, আমরা একটা এক্স-রে ইউনিট বানাই না কেন? কারণ তখন যুদ্ধের ময়দানে যখন কোনো সৈনিক আহত হতো তখন চিকিৎসকেরা কোনো রকম নিশ্চিত না হয়ে ইনফেকশন ছড়ানোর ভয়ে যেখানে আঘাত লাগতো তার শরীরের সেই অংশটাই কেটে ফেলতেন, হাত পা যেটাই হোক না কেন। কিন্তু এক্স-রে মেশিন থাকলে বোঝা যেত যে ইনফেকশন আসলে কতদূর ছড়িয়েছে। দরকার হলে তখনই শুধুমাত্র সেই ক্ষতিগ্রস্ত অংশটা বাদ দেওয়া যেত। কিন্তু এক্স-রে মেশিন বানাতে গেলে দরকার ছিল ফান্ডিং, আর সেই ফান্ডিং তাদের দিতে কেউ রাজি হয়নি। তখন ম্যাডাম কিউরি ভাবলেন, দেশের জন্য, নিজের মানুষের জন্য যদি কিছু করতে পারি তবে নিজের পুরস্কার বিক্রি করতেও আমার কোনো দ্বিধা নেই। তাই তিনি ঠিক করেন তিনি নিজের নোবেল পুরস্কার বিক্রি করে দেবেন। এই সাহসিক সিদ্ধান্তের পর একসময় তিনি এই প্রয়োজনীয় ফান্ডিংও পেয়ে যান। তারা তৈরি করে ফেলেন মোবাইল এক্স-রে ইউনিট। এরপর নিজের মেয়েকে সঙ্গে নিয়ে যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়িয়ে পড়েন। ম্যাডাম কিউরির এই মোবাইল রেডিওগ্রাফি ইউনিটের সাহায্যে প্রায় 10 লক্ষ সৈনিকের এক্স-রে করা হয়, আর তাতে বোঝা যায় কার কি চিকিৎসা দরকার, কাকে কিভাবে বাঁচানো যাবে। এরপর এই যুদ্ধ এক সময় শেষ হয়। এই সময় আইরিনের জীবনেও পরিবর্তন আসে। তখন তার পরিচয় হয় ফ্রেডরিক নামের এক বিজ্ঞানীর সঙ্গে এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। দুজনে একসঙ্গে কাজ শুরু করে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি নিয়ে। ম্যাডাম কিউরি মেয়ের কাজ দেখে মুগ্ধ হন, কিন্তু এক রাতে তিনি মেয়ের কাছে গিয়ে বলেন, রেডিও অ্যাক্টিভিটির কাছাকাছি থাকার ফল কতটা ভয়ানক হতে পারে সেটা আমি জানি, আমি নিজে সেটা টের পাচ্ছি। আমার শরীরটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তার মেয়ে তাও থামেনি। এদিকে এক ছোট্ট ছেলেকে দেখানো হয় যার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, যার মৃত্যুর দিন গোনা শুরু হয়ে গিয়েছিল। তাকেও বাঁচানো হয় ম্যাডাম কিউরির রেডিও থেরাপির সাহায্যে। আজকের দিনে এই থেরাপি ক্যান্সারের অন্যতম কার্যকর চিকিৎসা। ফ্রান্সে এই থেরাপির নাম রাখা হয় কিউরি থেরাপি, মানে রেডিও থেরাপি, যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে ও টিউমার ছোট করতে ব্যবহৃত হয়। কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটির একটা খারাপ দিকও ছিল। 1961 সালে একটি ডামি টাউনে নিউক্লিয়ার বোমা পরীক্ষা করা হয়। এরপর আসে 1986 সালের চেরনোবিল বিপর্যয়, যেখানে এই শক্তি নিজের ভয়াবহ রূপ দেখায়। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। আর তখন ম্যাডাম কিউরি অসুস্থ হয়ে পড়লে তাকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন যেন তার চোখের সামনে ভেসে উঠছিল সেই সব দৃশ্য। তিনি তখন বারবার বলছিলেন, এই শক্তি যদি ভুল হাতে পড়ে তবে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। শেষ মুহূর্তে মৃত্যুশয্যায় ম্যাডাম কিউরি তার স্বামীর ছায়া দেখতে পান, যেন সেই প্রিয় মুখের হাত ধরে চুপচাপ হারিয়ে যান মৃত্যুর দিকে। তার মৃত্যু হয়েছিল একটি অ্যাপ্লাস্টিক পার্সিয়াস অ্যানিমিয়া জটিল রোগে। এটি এমন এক অবস্থা যেখানে শরীর নতুন রক্তকণিকা তৈরি করা বন্ধ করে দেয়। শরীরে দীর্ঘদিন রেডিয়েশনের প্রভাবেই তার এমনটা হয়েছিল। এই গল্পের একেবারে শেষে দেখা যায় একটি ঐতিহাসিক সম্মেলনের ছবি। সেখানে আছেন আইনস্টাইনের মতো দুনিয়া কাঁপানো বিজ্ঞানীরা, পাশে ছিলেন ম্যাডাম কিউরি।
এরপর তার মেয়ে আইরিন এবং আইরিনের স্বামী তাদেরও ভবিষ্যতে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ছিল আজকের ম্যাডাম কিউরির গল্প। তাদের আবিষ্কার আমাদের বিজ্ঞানের ইতিহাসে শুধু এক নতুন দিগন্তই খুলে দেয়নি, রক্ষা করেছে লক্ষ লক্ষ প্রাণ। আজও এই 1 শতকেরও বেশি পরে তার পথ দেখানো আবিষ্কার আমাদের বাঁচিয়ে চলেছে। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বায়োগ্রাফি গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।